এসো হে বৈশাখ এসো এসো। জি, আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো বৈশাখ। বঙ্গবাসীর ঐতিহ্য হলো বাঙালির এই বৈশাখ। আমরা বাঙালিরা একটি বছর ধরে অপেক্ষা করি এই নতুন একটি দিনের। সবাই ভাবি পুরনো হাল খাতা আমরা ছেড়ে নতুন দিনে নতুনভাবে এগোবো। এমনই একটি বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। মৃত্তিকা কৃষিচিত্রের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে কামরুন নাহার পুতুল। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি নিজেই আপনাদের সামনে আমার ক্ষুদ্র জ্ঞানের কিছু তথ্য উপস্থাপন করব। গরুর খামার বিষয়ে কিছু কথা হয়তোবা আপনাদের কাজেও লাগতে পারে। আশা করি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোনটা করলে ভালো হবে কি কোনটা করলে খারাপ হবে। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমাদের এই নতুন পর্বটি। আজকে আমাদের পর্বের বিষয়টি হলো বাছুরের সেবা যত্ন। কিভাবে একটি ভালো বাছুর থেকে উন্নত মানের গরু গাভী ষাঁড় তৈরি করা যায়। দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরব এমনই কিছু অজানা তথ্য। দর্শক, আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে ভালো বাছুর থেকে ভালো মানের গরু তৈরি করতে খামারি ভাই বোনদেরকে কীভাবে পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে আমি কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলো নোট করে রেখেছি। সেই নোট অনুযায়ী আজকে আপনাদের সামনে এমন কিছু তথ্য উপস্থাপন করব যেগুলো হয়তোবা আপনাদের অনেকেরই জানা নেই। দর্শক, প্রথমেই আমরা চলে যাই সেই প্রথম ধাপ, বাচ্চা প্রসব। বাচ্চা প্রসবের পরে আমরা অনেকেই যেই ভুলটি করে থাকি যে বাচ্চাকে কিভাবে যত্ন নেব এই বিষয়টি আমাদের জানা থাকে না, যার কারণে বাচ্চার প্রাণ কিন্তু ঝুঁকির সম্মুখীন হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি জন্মের পরই তাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। জন্মের 1 ঘন্টার মাঝেই অবশ্যই কিন্তু বাছুরের মায়ের দুধ খাওয়ানো আবশ্যক। কেননা আমরা জানি যে একজন মানুষের জন্য যেমন তার মায়ের বুকের দুধ যতটা পুষ্টি বা যতটা প্রয়োজন, ঠিক তেমনই একটি গরুর বাছুরের জন্য। একটি কথা থাকে যে গরুকে দুধ কিভাবে খাওয়াবো, সেই জিনিসটা আমরা 3টি পর্যায়ে ভাগ করে নিতে পারি। আপনার গরুর বাছুরের ওজন বুঝে আপনার গরুকে আপনি দুধ খাওয়াতে পারেন। যেমন একটি 30 কেজি ওজনের একটি বাছুরকে আপনি দিনে 3 লিটার দুধ 3 বার 3 পর্যায়ে খাওয়াতে পারেন। পর্যায়ক্রমে যদি আপনার বাছুরটি 40 কেজি হয় তো 4 লিটার। এখন আরেকটি প্রশ্ন করতে পারেন, যদি 20 কেজি হয় তাহলে কি আমি 2 লিটার খাওয়াবো? কখনোই না। সেই ক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন সামান্য 2 লিটার উপরে প্লাস 3 লিটার কিংবা 2.5 লিটার। এভাবে যদি গরুর বাছুরকে দুধ খাওয়ান অবশ্যই তার পুষ্টিগত গুণমান ঠিক থাকবে। আরেকটি প্রশ্ন থাকে যে গরুকে কতদিনের ভিতরে পানি খাওয়ানো যায়। আমার মতে গরুর জন্মের 2 থেকে 3 দিনের ভিতরে আপনি আপনার গরুকে পানি খাওয়াতে পারেন, তবে অবশ্যই পানিটিকে কিন্তু খুবই পরিষ্কার হতে হবে। আরেকটা কথা দেখা যায় যে বাছুর জন্মের পরে কিছুদিন যেতে না যেতেই মাটি বা ধুলাবালি খায়। এই জিনিসটা কিন্তু একদম করতে দেবেন না। আপনার বাছুরকে ভালো রাখতে এবং সুস্থ রাখতে হলে অবশ্যই তাকে মাটি বা নোংরা খাওয়া থেকে বিরত রাখুন, কেননা এর কারণেও কিন্তু আপনার বাছুর ঝুঁকির সম্মুখীন হবে। আরেকটি কথা যে গরুকে দানাদার খাদ্য কিভাবে খাওয়াবো বা কতদিন পরে একটি বাছুরকে দানাদার খাদ্য দিব। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে গরু যদি বাছুরটি একটু সুস্থ সবল ভালো হয় তাহলে আপনি 7 দিনের ভিতরেই কি 7 দিন পর থেকেই শুরু করতে পারেন শুকনো জাতীয় দানাদার খাদ্য। এখন শুকনো জাতীয় বলতে ভুসি হতে পারে, গমের ভুসি বা আরও অনেক ছাল আছে এই জাতীয়, ভুট্টার গুঁড়া, এগুলো খাওয়াতে পারেন। আর আরেকটা কথা যে গরুর দুধ ছাড়াবো কতদিন পরে, তো সেই ক্ষেত্রে আপনার বাছুরকে আপনি 2 মাস
অন্তত 2 মাস অবশ্যই আপনার বাছুরকে তার মায়ের দুধ খাওয়াতেই হবে। তারপরে যদি বাছুরটি সুস্থ সবল এবং ভালো মানের হয় তাহলে আপনি চাইলে বাছুরের দুধটা ছাড়িয়ে দিতে পারেন। আর যদি বাছুরটা একটু রুগ্ন হয় তো আপনি চাইলে আরও কিছুদিন বাড়িয়ে গরুর বাছুরকে দুধ খাওয়াতে পারেন। আরেকটি প্রশ্ন যে গরুকে কাঁচা ঘাস কিভাবে দেব? তো সেই ক্ষেত্রে 3 মাসের ভিতরে বা 3 মাস পর কিন্তু আপনি নরম জাতীয় কিছু ঘাস আছে, ঘাসের আগা যেগুলো সদ্য কচি, এইসব জাতীয় ঘাস আপনি গরুকে দিতেই পারেন। আর আরেকটি প্রশ্ন যে গরুর দুধ কিভাবে ছাড়াবো? তো বললামই যে আস্তে আস্তে গরুর 2 থেকে 3 মাস গরুকে দেখুন বাছুর কিভাবে কতটুকুন খাচ্ছে বা তার পুষ্টিগত গুণমান কেমন, সেই অনুযায়ী গরুর দুধটা ছাড়িয়ে নিতে পারেন। আর শেষ পর্যায়ে বলা যেতে পারে যে বাছুর জন্মে তার ভালো দেখভাল, আরামদায়ক বাসস্থান অবশ্যই করতে হবে। এবং আরামদায়ক বাসস্থান করতে হলে আপনার খামারে তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আরামদায়ক কিভাবে করব? সেই ক্ষেত্রে আপনার বাছুরগুলো যেখানে রাখছেন সেখানে অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং সেই বাছুরের জায়গাটি যাতে নরম হয় তাই খড় পেড়ে দিতে পারেন বা নানান জাতীয় ফর্ম আছে, এগুলো পেড়ে দিতেই পারেন। এবং আরেকটি কথা যে একটি বিশেষ কথা যে আমরা যখন বাছুরটি হয় তখন তার নাড়ি বাঁধতে অনেকে ভুল করি, যার কারণে রক্তক্ষরণ বা ওইখানে পোকামাকড়ের কারণেও কিন্তু বাছুরের মৃত্যু ঘটে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হলো জন্মের পরেই সেই বাছুরের নাড়িটা যে শক্ত করে বেঁধে দেবেন এবং প্রত্যেক দিন অ্যান্টিসেপটিক দিয়ে সেটা মুছিয়ে দেবেন যাতে সেইখানে কোনো পোকামাকড় না লাগে। এবং বাছুরকে তার জন্মের পর থেকে অবশ্যই বাছুরের কোন কোন রোগ হয়, কোন কোন বিষয়ে বাছুরের মৃত্যুর ঝুঁকি থাকে, সেই সব বিষয়ে অবশ্যই পশু ডাক্তারের কাছ থেকে আপনাকে পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী যদি আপনি চলেন তাহলে অবশ্যই আপনার বাছুরের মৃত্যুর হার কমে যাবে। অনেকেই বলতে পারেন কেন বাছুর নিয়ে আজকে কথা? কথাই তো আছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রেই এমন কিন্তু হয়। আপনি যদি আজকের এই বাছুরটিকে ভালোভাবে যত্ন সহকারে গড়ে তুলতে পারেন, ভবিষ্যতে কিন্তু এই বাছুরটি আপনাকে ভালো জাতের গাভী গরু কিংবা ভালো জাতের ষাঁড় গরু দেবে, যার কারণে আপনার খামারে তো সচ্ছলতা আসবেই। আপনি যদি এই বাছুরগুলো অন্য জায়গায় বিক্রিও করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাছুরের প্রতি চাহিদাও থাকবে ভালো এবং আপনার যে এই যে গরু যে বিক্রি করছেন আপনার প্রতি মানুষের চাহিদা কিন্তু একটু বেশি থাকবে। আর খামার বলা যেতে পারে বাছুরকে তো অবশ্যই বেঁধে রাখা উচিত নয়, কারণ আল্লাহ তো প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছে মুক্তভাবে। সেই ক্ষেত্রে যদি আপনার খামারে জায়গা বেশি থাকে অবশ্যই শুধু বাছুরকে কেন, প্রত্যেকটা গরুকেই ছেড়ে দিন, তাদেরকে খোলামেলা জায়গায় রাখুন। মনে রাখবেন ভালো গরু, ভালো জাত, এগুলা কিন্তু গরুর আরামের ওপরেও নির্ভর করে। আপনি যদি আপনার গরুকে ভালোভাবে আরামদায়ক অবস্থায় রাখতে পারেন বা তাকে নিয়ম অনুযায়ী ভালো যত্ন সেবা করেন তাহলে আপনার গরু আপনাকে ভালো মাংসই যে দেবে তাই নয়, আপনার দুধের পার্সেন্টেজও কিন্তু বাড়িয়ে দেবে, কেননা গরু যত আরামে থাকবে তার দুধ ততটাই বৃদ্ধি পাবে। এর সাথে আরেকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা জানি যে গরুর কৃমি হয়, এই কৃমিটা 2 ধরনের হয়। সাধারণত গরুর 2 ধরনের কৃমির ভিতরে এক জাতীয় থাকে গোল, চ্যাপ্টা বা লম্বা, আরেক জাতীয় থাকে পোকার মতো। এখানে অনেকজনই বলবেন এই কৃমিটা কিভাবে জন্ম নেয়? তার আসল তথ্য হলো এই যে কৃমি, আমরা দেখি যে কৃমি গরুর পেটে চলে আসলো, অনেকেই অবাক, এটা কি? আমি তো আমার গরুকে ভালোভাবেই যত্ন নিচ্ছি, তাহলে কেন গরুর এটা হলো? তার কারণ হচ্ছে গরু যেই ঘাসটা খায় এবং যেই মাঝে মধ্যে পচা পানি এসব জাতীয় খেয়ে ফেলে, এর কারণেই এই পচা পানি বা ঘাসের সাথে থাকে এই কৃমির ডিমগুলো, এগুলো খেয়ে ফেলার কারণেই তাদের পেটে কিন্তু কৃমির দেখা দেয়। লক্ষণ হিসাবে গরুর পশম ঝরে,
পেট ফুলে যায়, গোবর পাতলা আর দুর্গন্ধযুক্ত হয়। গরুর দুধ আর মাংসও কিন্তু কমে যায় এবং গরু ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। তো গরুর সুস্থতার জন্য আমাদের উচিত গরুকে বছরে 3 থেকে 4 বার কৃমিনাশক ওষুধ প্রয়োগ করা। অনেকেই আছে বলেন যে আমরা তো ঠিক নিয়ম অনুযায়ী গরুকে কৃমিনাশক ওষুধ দিয়েছি, তারপরেও কেন গরুর পেটে আবার কৃমি হলো বা আবার জন্ম নিল। তার আরেকটি কারণ হচ্ছে, গরুকে যখন আমরা কৃমিনাশক ওষুধটি প্রয়োগ করি তখন সেই কৃমিগুলো তো মারা যায়, কিন্তু থেকে যায় তাদের সেই ডিমগুলো। তাই পরবর্তীতে সেই ডিমগুলো ফুটে কিন্তু আবার আপনার গরুর পেটের ভিতরে এই কৃমির সমস্যাটা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে একবার যে কৃমিনাশকটি প্রয়োগ করলেন তার 15 দিন পরে আরেকবার প্রয়োগ করতে পারেন। এর কারণে হয় কি, যেই ডিমগুলো ফুটলো সেই ডিমগুলো পুনরায় ডিম না দেওয়ার আগেই কিন্তু মারা গেল। এবং আরেকটি, যে গরুকে এমন জাতীয় খাদ্য খাওয়ান যেই কারণে গরুর কৃমিটা না হয়। আবার আরেকটি সমস্যা দেখা যায় যে গরুর ঠিক অনুযায়ী ওষুধ খাইয়েছেন তারপরেও কেন কৃমি রয়ে গেল। এর কারণে বলতে পারি, আপনারা যে ওষুধটা তাকে দিচ্ছেন, প্রত্যেক খামারির উচিত সেই ওষুধের মুখের যে সিলটা আছে সেই সিল অনুযায়ী অবশ্যই তার মেয়াদ উত্তীর্ণর দিকটা বা কিভাবে প্রয়োগ করতে হবে এভাবে দেখা উচিত। আবার আরেকটা কথা, যে ওষুধ খাওয়ানোর পরে দেখা যাচ্ছে গরু বর্জ্যের সাথে সেই ওষুধের যেই কার্যকারিতাটা সেটি হারিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে আবার ওষুধ খাওয়াতে পারেন। এবং কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে কিন্তু কিছু কিছু গরু দুর্বল হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আপনাকে ভিটামিন জাতীয় অবশ্যই গরুকে খাওয়াতে হবে। এভাবে খাওয়ালে আমার মনে হয় আপনার বাছুরগুলোও আপনি ভালোভাবে এবং উন্নত জাতের হিসাবে গড়ে তুলতে পারবেন এবং আপনার খামারটিও ভালো থাকবে। কেননা খামারের লসের একটি মূল বিষয় হচ্ছে খামারের রোগ। এই রোগ প্রতিরোধটা যদি আপনারা ভালো মতো করেন, অবশ্যই আপনার খামারটি সচ্ছল এবং অনেক সুন্দর হবে। আশা করি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। কেমন হলো সেটা আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং মৃত্তিকা কৃষিচিত্রের সঙ্গেই থাকবেন। তার জন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কেননা নতুন নতুন প্রতিবেদন তো আপনাদের চাই। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।